বসো বসো। এই হলো গিয়ে রানীমার জমিদারি সেরেস্তা। ইলাহি কারবার দাদা, রোজ কত শত লোকের পাত পড়ে তা তুমি গুনেও শেষ করতে পারবে না। দাস দাসী, খাজাঞ্চি, গোমস্তা একেবারে সবসময় গমগম করছে। গায়ের লোকেরা এলে সচক্ষে দেখে যেতে পারতো যে আমি কোথায় কাজ করি। তা বসো দাদা, বসো, ঠান্ডা হও। আমি ওই মথুর বাবুকে সব বলে রেখেছি। মথুর বাবুকে? আরে মথুর বাবুই তো সব। রানীমার সেজো জামাই, রানীমার সেজো মেয়ে করুণাময়ীর বর। তা কয়েক বছর আগে করুণাময়ীর মৃত্যু হওয়ায় রানীমা তার ছোট মেয়ে জগদম্বার সাথে আবার তার বিয়ে দেন। আমরা তাকে সেজো বাবু বলেই ডাকি। তিনি হলেন গিয়ে সর্বে সর্বা। তিনিই তো সমস্ত কাজের দেখাশুনো করেন, রানীমার একেবারে ডান হাত। এই সেজো বাবুই আমাকে সমস্ত কাজের ভার দিয়েছেন। তা কি কাজ? ওই যে তোমায় বলেছিলাম না দাদা, যে দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য তো প্রচুর লোকজন রাখবে। ওই পুরোহিত, ঠাকুর চাকর, হিসেবপত্র দেখার লোক, ভাই ফরমাস খাটার লোক, তা এই সমস্ত লোক জোগাড় করার ভার সেজবাবু আমাকে দিয়েছেন। ও, তা হ্যাঁ রে মহেশ, তুই যে আমার কথা তোদের ওই সেজবাবুকে বলেছিস, সে কি আমার নাম করেই বলেছিস? তবে আর বলছি কি দাদা, খাজাঞ্চি খাতায় তোমার নাম তো একেবারে উঠে গেছে। হ্যাঁ, ওই শিহর গ্রামের শ্রী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত। সবই তো ঠিক আছে রে, কিন্তু কি জানিস, তোকে কথা দিয়েছিলাম বলেই এলুম। আসলে আমার যেন কেমন অন্যতর ঠেকছে। কেন? আসার সময় লোকজনকে পথের নিশানা জানতে চেয়ে দু চারটে এমন সব কথা শুনলাম। হ্যাঁ রে, এদিকে নাকি সব ঢিঢি পড়ে গেছে রে। কলকাতার সব ব্রাহ্মণরা নাকি একদিকে, আর ওই রানী রাসমণি তিনি আর একদিকে। ব্রাহ্মণেরা নাকি বলে বেড়াচ্ছে যে ওই দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিতের কাজ যে নেবে তাকে ওরা শূদ্র বলে মানবে, তাকে এক ঘরে করবে। তাই ভাবছি, যাও বা কোনো মতে দেশে গায়ে পুজো আচ্চা যজমানি করে সংসারটা চালাচ্ছিলাম, শেষকালে ওই লোভের বশে রানীমার মন্দিরে পুজো করতে গিয়ে সেটাও হারাতে হবে না তোরে? তুমি কি পাগল হলে দাদা? তুমি কি জানো যে তুমি এই পুজো করবে এই সম্মতিটুকু দিলেই তুমি যা পাবে তা তুমি 5 বছরেও রোজগার করতে পারো না? তা খাক না তোমার ছেলে পুলে 5 বছর ধরে, কত খাবে? তারপর 5 বছর পরে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে যাবে। রাজি হয়ে যাও দাদা, রাজি হয়ে যাও। এতে তোমারও লাভ, তোমার পরিবারেরও লাভ, আর আমারও লাভ। ভাবছি হুট করে মাথাটা গলিয়ে ফেলাটা কি ঠিক হবে? সুযোগ মানুষের জীবনে বারবার আসে না দাদা, উচিত কদাচিৎ আসে। সুযোগের সৎ ব্যবহার করতে জানতে হয় দাদা। কি যে করি। হাওয়া খাবে? পাখা এনে দেবো? হ্যাঁ, হাওয়া? আবার হাওয়া? এমনিতেই তো আমার গলা শুকিয়ে কাঠ, এবারে হাওয়া খেলে তো মুখ দিয়ে আর কথাই বেরোবে না রে। কি এত ভাবছো বলো তো দাদা? ওই ব্রাহ্মণ কুল যদি তোমাকে এক ঘরে করে দেয়, তাতে কি হয়েছে তাতে? তাই বলে তো আর রানীমা তোমাকে এক ঘরে করছেন না। তিনি তো তোমাকে পূজারী পদেই বহাল রাখছেন। তিনি দান দক্ষিণায় সব দেবেন, এবং তাতে তুমি যা পাবে তা তুমি অন্য কোথা থেকে রোজগার করতে পারো না। হ্যাঁ, এটা তুই ঠিক কথাই বলেছিস। তবে আর ভাবনা কি দাদা? ওই যে কথায় আছে না, পেটে খেলে পিঠে সয়। ট্যাকে টাকাটি গুজবে আর মুখে কানে কুলু পেটে চুপচাপ বসে থাকবে, ব্যাস। চলো চলো, তোমাকে একবার দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। কি সব হয়েছে জানো? একটা একটা বড় ফটক, সেই ফটক দিয়ে ঢুকে লম্বা উঠোন, সেই উঠোনের পাশ দিয়ে সারি সারি মন্দির, আর সেই মন্দিরের পাশে হলো রাধা গোবিন্দজির মন্দির। তো সেই রাধা গোবিন্দর মন্দিরের পুরোহিত হিসাবেই তোমার কথা বলে রেখেছি। কত বড় কাজ বলো তো দাদা! গায়ে গঞ্জে সবাই জানবে যে রানী রাসমণির মন্দিরের পুরোহিত শিহর গ্রামের শ্রী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়। ও, ইনি ক্ষেত্রনাথ বাবু। নমস্কার। সেজো বাবু। নমস্কার। আপনি কুশল তো? আমি কুশল কি কুশল নই, তার পারদ তো এখন আপনাদের হাতে। আরে কিচ্ছু ভাববেন না সেজো বাবু,
আমি সমস্ত জোগাড় করেছি। এই ঠাকুর, চাকর, পুরোহিত, ভাইফরমাস খাটার লোক, ওই রাধা গোবিন্দের মন্দিরের পুরোহিত হিসাবে আমি লোক জোগাড় করে এনেছি। আমার দাদা। আপনি সম্মত আছেন? কি দাদা, তুমি বলো যে তুমি পুরোহিত হতে সম্মত আছো তো? হ্যাঁ, সম্মত আছি। আপনি রাধা গোবিন্দ মন্দিরের পূজা সংক্রান্ত বিষয়ের যাবতীয় দায়িত্বভার গ্রহণ করতে পারবেন তো? আগে হ্যাঁ, তার কোনো ত্রুটি হবে না। ওই মন্দিরে কিন্তু আপনাকে বসবাস করতে হবে। আগে হ্যাঁ, তা তো বটেই। তাহলে আগামী পবিত্র স্নান যাত্রার দিন থেকে আপনি মন্দিরে পূজার কাজ আরম্ভ করবেন। তাহলে স্নান যাত্রার দিন প্রতিষ্ঠা? মায়ের তো সেই রকমই ইচ্ছে। মহেশবাবু, এবার মূল মন্দির মানে কালিকা মন্দিরের পূজকের ব্যবস্থা কি করা হবে? মানে শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ কাউকে পেয়েছেন কি? আর সে একজনের কথা আমি ভেবে রেখেছি। কে? কার কথা ভাবছেন? আমরা কি ব্রাহ্মণ শ্রী রামকুমার চট্টোপাধ্যায়কে এই ব্যাপারে অনুরোধ করতে পারি না? রামকুমার চট্টোপাধ্যায় নামটা যেন শোনা। আগে হ্যাঁ, ওই কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চ্যাটুর্যের বড় ছেলে। উনি ওই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে বিধান দিয়েছিলেন। ঝামাপুকুর চতুষ্পাঠীর ব্রাহ্মণ। উনি কি আর নিজের বিধানে রূপ দিতে নিজেই এগিয়ে আসবেন না? কিন্তু যতদূর জানি উনি শূদ্র জাজি নন। মানে শূদ্রের নির্মিত দেবালয়ে উনি কোনোদিনই পূজকের ভার গ্রহণ করেননি। কথাটা আংশিক সত্য। ঝামাপুকুরে থাকাকালীন উনি ওই মিত্র বাড়িতে এবং আরো কয়েকটি কায়স্থ বাড়িতে পুরোহিতের ভার গ্রহণ করেছিলেন। ও, তাহলে তো ওনাকে একবার অনুরোধ করে দেখা যেতেই পারে। হ্যাঁ, তা তো দেখা যেতেই পারে সেজুবাবু। তবে আমি বলছিলাম কি, আমি অনুরোধ করলে বোধহয় খুব একটা সুবিধের হবে না। তবে আর যদি অভয় দেন তো বলি। বলুন। ওই আপনি বলেছিলেন না যে ওই মহৎ বিধান দেওয়ার জন্য রানীমা ওনাকে একটা সম্মান জানাবে, তো সেই সুবাদে রানীমা যদি একটি পত্রে কালিকা মন্দির প্রতিষ্ঠার কাজটি করার আভাস দেন, তাহলে আমি ওই পত্রটি নিয়ে গিয়ে তার সম্মতি আদায়ের একটা আপ্রাণ চেষ্টা করতে পারি। বেশ, তাই করুন। মায়ের যে কি ইচ্ছে জানি না, তবে আমি তো চেয়েছিলাম বাবা বিশ্বেশ্বর আর মা অন্নপূর্ণাকে কাশীধামে গিয়ে দর্শন করতে। তার জন্যে যা টাকা পয়সা বা জিনিসপত্রের প্রয়োজন তা আমি অনেক দিন আগে থেকেই জোগাড় করেছি। রাজামশাই থাকতেই তো একবার এই কথা হয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, ওনারও তাই ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে চলে গেলেন। জমিদারি, বিষয় সম্পত্তি সব দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। মেজ মেয়েটাও আমার কোল ছেড়ে চলে গেল বাবার কাছে। শোকে তাপে জমিদারির টালমাটালে তখন কি কাল যে গেল আমার এই 10-11টা বছর। থাক, ওসব কথা থাক মা। কিন্তু কাউকে না বললে শান্তি পাই না যে গুরুদেব। সে জমে করুণা সে তো আগেই চলে গিয়েছিল। মা হয়ে দুটো মেয়ের চলে যাওয়া সহ্য করেছি, তার উপর বৈষয়িক ঝামেলায় সংসারের ভেতরে বাইরে আগুন। সব সামলে মনস্থির করলাম কাশী যাব। বজরাতে দক্ষিণেশ্বর ওপরেই রাতে মা স্বপ্ন দিলেন, কাশী যে কাজ নেই, তুই আমাকে এখানেই ভাগীরথীর তীরে প্রতিষ্ঠা কর, আমি তোর পুজো নেব।